হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সারাস হুইসপার। আপনারা শুনছেন উপন্যাস তোমার নেশায় মুগ্ধ। আজ শুনবেন পর্ব সংখ্যা 13। অন্ধকার ঘরে এক কোণে হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে মুগ্ধ। মুখে জলের ছিটে পড়তেই আস্তে আস্তে পিটপিট করে চোখ খুলে তাকায় মুগ্ধ। দেখে কিছু দূরেই বসে আছে তুর্য। তুর্য এগিয়ে এসে মুগ্ধের সামনে হাঁটু গেড়ে বসে, চোয়াল খামচে ধরে দাঁতে দাঁত চেপে জিজ্ঞাসা করে, ও অবশেষে জ্ঞান ফিরেছে তাহলে? ছাড় আমায় জানোয়ার, একেবারে ছবি না আমায়। কেন আমাকে নিয়ে এসেছি সেখানে? বাব্বা, তেজ আছে ভালোই দেখছি। তা মুগ্ধ, জিজ্ঞেস করছো যখন বলেই দিই, আমি এখানে তোমাকে তুলে নিয়ে এসেছি তোমায় বিয়ে করব বলে। মানে কি বাজে বকছিস? যেতে দে আমায়। যেতে দেওয়ার জন্য তো নিয়ে আসিনি মুগ্ধ, আমি অলরেডি বিবাহিত। তোমার ইচ্ছে কোনোদিনও পূরণ হওয়ার নয়। হবে হবে, আমার ইচ্ছাই পূরণ হবে। তোকে মেরে দেওয়ার ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল করে ইভানের কাছ থেকে তোকে ডিভোর্স দেওয়াবো। তারপর তোকে বিয়ে করে আমি ফ্রান্স নিয়ে যাব। তখন কেউ আর আমাদের আলাদা করতে পারবে না। আমার ভালোবাসাকে তুই মূল্য দিতে চাস না, তাই না? আমার আগেও তোর কাছে ওই তিহান ছিল, কোথায় গেল? মেরে দেওয়ালাম তো। মানে তিহানকে মেরে দেওয়ালে মানে কি? তোর মনে আছে ফ্রান্সে আমি তোকে যখন প্রপোজ করেছিলাম তখন তুই কি বলেছিলি? বলেছিলি যে তুই আমাকে ওই নজর দেখিস না। আমি একটা সুযোগ চেয়েছিলাম, তুই সেটাও দিসনি। কেন? কারণ তখন তুই তিহানের প্রেমে মত্ত। আমার মাথায় জেদ চেপে যায়। তোর সাহস কি করে হয় আমাকে রিজেক্ট করার? নাইট ক্লাবে যখন ইভান টাকার পরিবর্তে এক রাতের জন্য তোকে চাইলো, তখন আমি হাতে চাঁদ পেয়ে গেলাম। সুযোগ ছিল তোকে জব্দ করার। আমি জানতাম যে ওই রাতের পর তোর মানসিক অবস্থা বিধ্বস্ত হয়ে যাবে। আর ইভানের প্রস্তাবে আরফিন তো প্রথমে না না করছিল, কিন্তু আমি ওকে ইনফ্লুয়েন্স করি। ভেবেছিলাম এক রাত ফুর্তি মেরে ইভান তোকে ছেড়ে দেবে, আর তুইও সতীত্ব হারানোর কষ্টে আমাকে বিয়ে করতে রাজি হয়ে যাবি। কিন্তু সবই আমার কপাল। ইভান সেই রাতের পর তোর জন্য পাগল হয়ে গেল। ইভান যে কি পরিমাণ সাইকো সেটা আমার ততদিনে জানা হয়ে গিয়েছে। অন্যদিকে তোর মনেও তখন তিহানের জন্য ফিলিংস ছিল কিছুটা হলেও। তখন আমি ফোন দিয়ে আটলাম নানাজানের কাছে। আমার বন্ধু ভাই হিসাবে তিহানের ছবি দেখায়, তোর জন্য সম্বন্ধ নিয়ে যেতে বলি। নানাজান আমার কথা শুনে তাই করেন। আর আমি যেটা প্ল্যান করেছিলাম শেষ পর্যন্ত সেটাই হলো। তিহানকে ইভান মেরে ফেলে কবুল বলার আগেই। এগুলো সব তোমার প্ল্যান ছিল? একটু ভুল করছিস। আমি শুধু ইনফ্লুয়েন্স করেছি, তোর ভাইয়াকে ফোর্স করিনি তোকে বেঁচে দেওয়ার জন্য। ওটা ওর নিজের সিদ্ধান্ত। আর ইভানের তোর প্রতি সাইকোগিরিকে আমি নিজের স্বার্থে ব্যবহার করেছি। ছি তুর্য ভাইয়া, তুমি যে এতটা নিচে নামতে পারো আমি ভাবতেই পারছি না। প্লিজ আমায় যেতে দাও, ছেড়ে দাও বলছি। এই মেয়ে, এত চিৎকার করছিস কিসের জন্য? আরে ওই ইভান চৌধুরীর থেকে বেশি ভালোবাসবো তোকে আমি। আমার চাই না তোমার ভালোবাসা, চিৎকার করে মুগ্ধ। উত্তরে তুর্য খামচে ধরে মুগ্ধের চুলের মুঠি। লাগছে। এটুকুতেই ব্যথা পেলে হবে শোনা? আমাকে রিজেক্ট করার শাস্তি হিসাবে তোকে তিলে তিলে ব্যথা পেতে হবে। শো করে একটা তীর মুগ্ধের কানের পাশ দিয়ে বেরিয়ে যায়। তীরের ছোঁয়ায় মুগ্ধের ডান কানের দুলটাও দুলে ওঠে। তীর সোজা গিয়ে লাগে তুর্যের বাম চোখে। সঙ্গে সঙ্গে চোখ দিয়ে গল গল করে রক্ত বেরিয়ে আসে। চোখের সামনে এরকম একটা ভয়ানক দৃশ্য দেখে ভয়ে চোখ বন্ধ করে নেয় মুগ্ধ। হাতে করে বাম চোখ চেপে ধরে মাটিতেই ছটফট করতে থাকে তুর্য। দড়াম করে দরজা খুলে যাওয়ায় সামনে তাকায় মুগ্ধ। সামনে দাঁড়ানো অ্যাশ কালারের স্যুট পরিহিত পুরুষটি মুখ চোখের সামনে পরিষ্কার হতেই চোখ খুশিতে চিকচিক করে ওঠে মুগ্ধের। ইভান বলেই ডুকরে কেঁদে ওঠে সে। এগিয়ে যায় স্বামীর কাছে, স্বামীর বুকে নিরাপদ আশ্রয় পেতে। কিন্তু মাঝপথে ইভান তাকে হাত দেখিয়ে থামিয়ে দেয়। অয়ন, এই কুত্তার বাচ্চা তুর্যটাকে নিয়ে যা আমাদের পুরনো কারখানায়। ওর ওপরে স্পেশাল ট্রিটমেন্ট চালু করতে বল ওদের। ইভান এগিয়ে গিয়ে তুর্যের সামনে হাঁটু গেড়ে বসে। বড্ড বেশি ভুল করে ফেলেছিস তুর্য, বড্ড বেশি ভুল। আমার বক্ষ পিজরার দিকে হাত বাড়িয়েছিস, তোর এই হাত আমি ঠুস
পরপর দুটো গুলির শব্দে কান চেপে ধরে মুগ্ধ। তুর্যের আর্তনাদ কানে আসতে আস্তে আস্তে চোখ খুলে যায় তার। দেখে ইভানের বন্দুক দিয়ে ধোঁয়া বের হচ্ছে। তুর্যের ডান হাতের তালুতে সে গুলি করেছে। হাতটা একেবারে থেতলে গিয়েছে, যে তাকানোই যাচ্ছে না। ইভানের লোকেরা তুর্যকে নিয়ে চলে যায়। ইভান মুগ্ধের কাছে এগিয়ে আসে, নিজের বন্দুক দিয়ে মুগ্ধের গালে স্লাইড করে, থুতনি উঁচু করে বলে, আমার থেকে যে তোমায় দূরে করার চেষ্টা করবে তাকে আমি চিরতরে এই দুনিয়া থেকে সরিয়ে দেব স্নেফ্লেক। তোমার ফুফুকে বলো তার ছেলে বাড়িতে ফিরবে ঠিকই, কিন্তু নিজের পায়ে না। ইভান হনহন করে বেরিয়ে যায়। সেদিকে এক দৃষ্টে তাকিয়ে থাকে মুগ্ধ। তাহলে কি ইভান তুর্য ভাইয়াকে প্রাণেই মেরে দেবে? চলুন ম্যাডাম, স্যার আপনার জন্য ওয়েট করছে। অয়নের কথায় ভাবনায় ছেদ পড়ে মুগ্ধের। রওনা দেয় বাড়ির উদ্দেশ্যে। সকালে চোখের ওপর সূর্যের আলো পড়তেই চোখ মেলে তাকায় আরফিন। রুমের বারান্দায় গিয়ে তার চোখ আটকে যায়। গোলাপি শাড়িতে ইয়ানাকে অসম্ভব সুন্দর দেখাচ্ছে। গোলাপি রংটা যেন ইয়ানার জন্যই তৈরি হয়েছে। বিছানা থেকে উঠে ইয়ানার পিছনে গিয়ে দাঁড়ায় আরফিন। পিছন থেকে জড়িয়ে ধরে ইয়ানার ভেজা চুলে নাক ডোবায় সে। হঠাৎ স্পর্শ করায় চমকে ওঠে ইয়ানা। থতমত খেয়ে পিছনে ঘুরতে গেলে আটকে দেয় আরফিন। চুল থেকে নেমে আসে ইয়ানার গলায়। আপনি উঠে পড়েছেন আরফিন? ডাকলেন না কেন আমায়? ডাকলে কি করতে? কালকে রাতের মতো করতে বুঝি? ইয়ানা অস্বস্তিতে কেঁপে কেঁপে উঠতে থাকে। ধুত, এত কাঁপাকাঁপি করছো কেন? চুপচাপ দাঁড়াতে পারো না? সকালে এসব না করলেই না। আম্মু এসেছিল একবার ডাকতে, এবার নিচে না গেলে দাদাজান হয়তো রাগ করবে। আম্মু এসেছিল? মুখ তুলে জিজ্ঞাসা করে আরফিন। তো সেটা আগে বলবে না তুমি? আমাকে 5 মিনিট দাও, আমি ফ্রেশ হয়ে আসি, তারপর একসাথে নিচে যাব। কিছুক্ষণ পর আরফিন ফ্রেশ হয়ে আসে। আপনি কি এখনো মেহেককে ভালোবাসেন? ইয়ানার কথায় চমকে তাকায় আরফিন। কি বলছে এসব ইয়ানা? তার মানে ও জানে মেহেক আর ওর ব্যাপারে? ভাবতে থাকে আরফিন। হ্যাঁ, হতে পারে সে মেহেককে ভালোবাসতো, কিন্তু সেটা ওর অতীত। মেহেক আর কোনোদিনই ওর হওয়ার নয়। তাই মেহেকের জন্য ইয়ানার মতো সুন্দরী রূপ যৌবনের অধিকারীকে হাতছাড়া করা বা চটিয়ে ফেলার কোনো মানেই হয় না। আর তাছাড়া ইয়ানার বাবার সাহায্যে যদি নিজেদের ব্যবসায় হেল্প হতে পারে, তাহলে সে নিজেও দাদাজানের কাছে যোগ্য উত্তরসূরি হিসাবে প্রকাশ হতে পারবে। ভেবেচিন্তে উত্তর দেয় সে। হঠাৎ এই প্রশ্ন কেন ইয়ানা? না, আসলে আপনি তো এখনো পর্যন্ত একবারও বললেন না যে আমাকে ভালোবাসেন। অথচ গত রাত্রে তুমি আমার বর্তমান ও ভবিষ্যৎ ইয়ানা, আর আমার জীবনে অতীতের কোনো স্থান নেই। আর আমি মনে করি আমার জন্য তোমার থেকে ভালো স্ত্রী কেউই হতে পারবে না। ওহ, শুধু আমি আপনার যোগ্য বলেই বিয়ে করলেন? ভালোবাসেন না আমায়? উত্তরে মুচকি হেসে আরফিন জড়িয়ে ধরে ইয়ানাকে। কপালে একটা গভীর চুমু এঁকে দেয়। হাতের আছিলায় ইয়ানার মুখ তুলে নিয়ে বলে, তুমি আমার অর্ধাঙ্গিনী ইয়ানা। তোমাকে ভালো না বেশে আমি থাকতেই পারবো না। আমি তোমায় সত্যি কবে ভালোবেসে ফেলেছি সেটা আমি বুঝতে পারিনি। আই লাভ ইউ ইয়ানা। এবার নিচে চলো, সবাই ওয়েট করছে। বাড়িতে এসে থেকে ইভান মুগ্ধের সাথে কোনো কথাই বলেনি। মুগ্ধ বারবার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। উপায় না পেয়ে অবশেষে পথ আগলে ধরে ইভানের। আপনি কেন এমন করছেন ইভান? কি করেছি আমি? রাস্তা ছাড়ো মুগ্ধ, আগে আমার উত্তর দিন। বললাম রাস্তা ছাড়ো। আমিও বললাম আগে আমার উত্তর দিন। সবসময় তুমি জেদ ধরে করে যাবে সেটা তো হয় না। এই জেদ আমি আপনার কাছ থেকেই শিখেছি। ওই কথায় আছে না, সঙ্গদোষে শিলাও ভাসে, ওটাই হয়েছে আমার সাথে। ফাজলামি হচ্ছে। আজ আমার বোনেদের রিসেপশন, আমার কাজ আছে, রাস্তা ছাড়ো। বললাম তো ছাড়বো না। আগে উত্তর দিন। এসে থেকে কেন ইগনোর করছেন আমায়? ইভান আর নিজেকে কন্ট্রোল করতে পারে না। মুগ্ধর চোয়াল খামচে ধরে ঠেলতে ঠেলতে দেয়ালে ঠেসে ধরে। যত ভাবছি যে না, বাড়ি ভর্তি মেহমান, কোনো ঝামেলা করব না। তোমার তর্স হয়েছে না, তাই না বেব? লাগছে ইভান, ছাড়ুন। ইভান উত্তরে মুগ্ধের ঠোঁট কামড়ে ধরে। মুগ্ধ ধাক্কাতে থাকে ইভানকে। কিছুক্ষণ পর মুগ্ধকে ছেড়ে সরে আসে ইভান।
মুগ্ধ আয়নার সামনে গিয়ে দেখে তার ঠোঁট ফেটে রক্ত পড়ছে। মাথায় রাগ চড়ে বসে তার। ইভানের সামনে গিয়ে ইভানের কলার ধরে টেনে নিয়ে আসে। ইভানকে অবাক করে দিয়ে নিজে থেকেই কামড়ে ধরে তার ঠোঁট। দাঁতে করে পিষে দিতে থাকে ইভানের ঈষৎ গোলাপি ঠোঁট জোড়া। অনেকক্ষণ যাবৎ স্বামীর ঠোঁটের উপর অত্যাচার চালানোর পর স্বামীকে ছেড়ে হাঁপাতে থাকে মুগ্ধ। ইভান অবাক হয়ে তাকিয়ে আছে মুগ্ধের দিকে। ঠোঁটে হাত দিয়ে দেখে তার ঠোঁটের অবস্থাও মুগ্ধ নিজের মতো করে ছেড়েছে। আর ইউ ক্রেজি মুগ্ধ, এটা কি ছিল? টিট ফর ট্যাট ছিল মিস্টার ইভান চৌধুরী, আর এবার থেকে এটাই হবে। আমাকে কামড়ালে আমিও আপনাকে কামড়াবো, আমাকে চড় মারলে আপনিও একটা খাবেন। সাইকোগিরি কি আপনি একাই করতে পারেন? আপনি যদি ইভান চৌধুরী হন তাহলে আমিও ইভান চৌধুরীর স্ত্রী, এটা ভুলে যাবেন না। ইভান অবাক হয়ে দেখতে থাকে মুগ্ধের নতুন রূপ। কোথায় যাচ্ছেন চৌধুরী সাহেব? বুশরা বেগম বলেন। বৌজান, আমি একটু আসছি। মেয়ের কাছে যাচ্ছেন, সেটা কি বলে যাওয়া যায় না চৌধুরী সাহেব? ঈশা কি আমার মেয়ে নয়? আমাকে কি সঙ্গে করে নেওয়া যায় না? তুমি যাবে সঙ্গে? কেন, ঈশা কি খালি আপনারই মেয়ে? সেই কোন ছোট থেকে, যখন ইভান ঈশা আপনার ছোট্ট যমজ দুই বাচ্চাকে আমি কোলে নিয়ে মানুষ করেছি, তারাই তো আমার প্রথম সন্তান সন্ততি। সেদিন ওদের দুই যমজ ভাই বোনকে আমার নিয়ে মনে হয়েছিল যে আমার সংসার পূর্ণ হলো। তারপরে আমার গর্ভে ঈশান, ইয়ানা, ইনায়া আসে। কিন্তু পেটে না ধরলেও আমার প্রথম সন্তান সর্বদা ঈশা আর ইভানই ছিল, আজও থাকবে। তোমাকে আমার জন্য অনেক কষ্ট পেতে হয়েছে বলো। আপনি আমাকে ইভান আর ঈশার মতো সন্তানের মা বানিয়েছেন। ওরা আমাকে আমার পেটের ছেলে মেয়ের থেকেও বেশি ভালোবাসে। এর থেকে বড় পাওয়া জীবন আর কি হতে পারে? আচ্ছা বুশরা, ঈশার ব্যাপারে মুগ্ধ তারা কিছু জানে কি? না, তবে ইভান মুগ্ধকে বলেছে যে ঈশা মারা গেছে অনেক বছর আগে। আমার মেয়েটা তো মারাই গেছে, বেঁচে আছে শুধু তার শরীরটা। এমন ভাবে কেন বলছেন আপনি? আমাদের ঈশা একদিন ঠিক কোমা থেকে বেরিয়ে আসবে। ওর ভাইয়াদের জন্যই এত কিছু করছে। ঈশা নিজের চোখে দেখবে নিজের পাপীদের শাস্তি পেতে। কমিউনিটি সেন্টার লোক সমাগমে ভর্তি। দুই বোনের রিসেপশন একই কমিউনিটি সেন্টারে আয়োজন করা হয়েছে। প্রস্তাবটা ইভানই দিয়েছিল। ইয়ানা আর ইনায়াকে আজ ব্লু আর গোল্ডেন কালারের লেহেঙ্গাতে অপরূপ সুন্দর দেখাচ্ছে। একটা স্টেজে পাশাপাশি বসে আছে দুই বোন। একে একে সব মেহমান আসছে। তৌসিফ ও আরফিন ব্যস্ত অতিথি আপ্যায়নে। বাসরাত কেমন গেল ছোট আপু? ইনায়া বলে। টন্ট মারছিস? ইয়ানা জিজ্ঞাসা করে। আরে না না, আমি তো জাস্ট ইয়ার্কি মারছিলাম। ইয়ার্কিটা আজকাল একটু বেশিই মারছিস না তুই? রাগ কেন করছো? আচ্ছা সব বাদ দাও, আমি ভাবছি অন্য কথা। কি কথা? এই কথা যে আজ যদি বড় আপু এখানে থাকতো তাহলে কি হতো, মানে আনন্দ পেত না কষ্ট? ইনায়ার কথায় চোখ ছলছল করে ওঠে ইয়ানার। নিজেকে সামলে বলে, তুই যে আমার নিজের বোন সেটা ভাবতেও আমার লজ্জা রাখছে রে ইনায়া। সবটা না জেনে কেন বলছিস এভাবে? কেন বলবো না? যদি তুমি মেহেকের এক্সকে বিয়ে করতে পারো তাহলে কেন রেহান ভাইয়াকে বিয়ে করতে পারবো না? কারণ সে মুগ্ধ ভাবিকে পছন্দ করত, তাই। ইনায়া, তুই জানিস তুই কি বলছিস? কেউ শুনতে পেলে কি হবে ভাবতে পারছিস? তৌসিফ এত ভালো একটা ছেলে, আর তুই কি না এত কিছু থাকতে ওই রেহানকে নিয়ে আফসোস করছিস? তোর কপাল অনেক ভালো যে তৌসিফের মতো ছেলেকে স্বামী হিসাবে পেয়েছিস। ওহ, আবার তৌসিফও? তোমার ব্যাপারটা কি বলতো ছোট আপু? বোনেদের ভালোবাসার মানুষের উপর তোমার এত নজর কেন? ইনায়া, ঠাস। ছি ইনায়া, ছি। তুই আমার মায়ের পেটের বোন হয়ে এসব বলতে পারলি? আশেপাশে সবাই তাকিয়ে আছে ওদের দিকে। এখন বিয়েবাড়ির পরিবেশ থমথমে হয়ে গেছে। মুগ্ধ স্টেজের দিকে তাকিয়ে আছে। ইয়ানা আপু, করছো কি? সব মেহমানরা তাকিয়ে আছে হাঁ করে। মুগ্ধ বলে, আমি বাড়ি যাব ভাবি, আপনি একটু আরফিনকে ডেকে দিন প্লিজ। আমিও বাড়ি যাব। তৌসিফ কোথায় ভাবি? ইনায়া বলে, আপনারা দুজনে একটু শান্ত হন আপু, এখানে আপনাদের শ্বশুর বাড়ির সবাই আছে, কি বলবে বলুন তো? আর তাছাড়াও আজ তো আপনাদের রিসেপশন, অনেক বড় দিন। আজকের দিনটা এভাবে নষ্ট করবেন না প্লিজ। দেখুন ভাবি,
আপনি আমাদের বিগ ব্রোর ওয়াইফ বলে আপনাকে সম্মান করি, তবে তার মানে এই না আপনি আমাদের পারিবারিক পার্সোনাল ব্যাপারগুলোতে কথা বলবেন। মুখ সামলে ইনায়া, ভুলে যাস না যার সাথে কথা বলছিস সে তোর সম্পর্কে বড় ভাবি হচ্ছে। ইভানের কথায় ওরা চুপ করে যায়। চুপচাপ দুজনে নিজের জায়গায় বসে থাকবি, কোনো কথা বলবি না একে অপরের সাথে। এত গেস্ট আছে, বাচ্চাদের মতো কেন করছিস তোরা? কোনো সিন ক্রিয়েট কিন্তু আমি বরদাস্ত করব না। সরি বিগ ব্রো, বলে ইনায়া ও ইয়ানা। দুই বোন গিয়ে নিজেদের জায়গায় বসে যায়। মেহমান কমে আসতে মুগ্ধ কমিউনিটি সেন্টার থেকে বেরিয়ে যেতে যায়। মুগ্ধকে বেরোতে দেখে মেহু অবাক হয়। আপাই, এখন কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ আপাই? মেহুর হঠাৎ ডাককে চমকে ওঠে মুগ্ধ। বাপরে মেহু, ভয় পেয়ে গেছি। এভাবে কেউ ডাকে? সে তো সব বুঝলাম, কিন্তু তুমি এভাবে যাচ্ছটাই বা কোথায়? কেউ দেখলে এখন যেতে দেবে না, তাই লুকিয়ে যাচ্ছি। কিন্তু কোথায়? নির্মল ভাইয়ার বাড়ি। আজ কি তোর মনে নেই? আজ আবার কি? নির্মল ভাইয়ার মৃত্যুবার্ষিকী। তুই সত্যি ভুলে গেছিস মেহু? না মানে আসলে একসময় এই নির্মল ভাইয়ার জন্য কত শত পাগলামি করেছিস বলতো, আর আজ কিনা সেই মানুষটারই মৃত্যুবার্ষিকী ভুলে গেলি? সেটা না, আসলে কাজের চাপে। বাদ দে সব। তুই তো জানিসই আমি প্রতি বছরই নির্মল ভাইয়ার বাড়ি যাই আজকের দিনে। আমি আসছি, পরে কথা হবে। দাঁড়াও আপাই, আমিও যাব। অনেকদিন হয়ে গেল চাচা চাচির সঙ্গে দেখা হয় না। চল। ইশতিয়াক সাহেব এক সাইডে বসে মেয়েদের দিকে তাকিয়ে আছেন। বুশরা বেগম তার পাশে এসে বসে বলেন, কি দেখছেন মেয়েদের দিকে চৌধুরী সাহেব? দেখতাছি আমার মাইয়াগুলো কিরম বড় হইয়া গেছে, বিয়ে হইয়া গেছে, আর কয়েক বছর পরে দেহন লাগবে ওদের ছোট ছোট বাচ্চা কাচ্চা হইব। এর লগে লোকে কয় মাইয়া মানুষের বয়সের ভার খুব তাড়াতাড়ি হওন যায়। আপনি আবার এই ভাষায় কেন কথা বলছেন? কি করমু ক বউজান? ছোট থাইকা এই ভাষাতেই কথা কইছি। এখন ব্যবসার কামে দেশ বিদেশ ঘুরন লাগে, তাই এই ভাষায় কথা কইতে পারি না। তার লগে কি আর এই ভাষার প্রতি ভালোবাসা কমিব? সুখ পাবার লগে এই ভাষাতে কথা কম লাগে। সত্যি বলুন চৌধুরী সাহেব, আমরা আগে কি অবস্থায় ছিলাম আর এখন বলতে নেই কত উন্নতি হয়েছে। সবই আল্লাহর দান, বুঝলে বউ? তা তো অবশ্যই। আর হ্যাঁ, ঈশার ডাক্তার কল করেছিল। কি বলেছেন? গুড নিউজ আছে। ঈশার ইমপ্রুভমেন্ট হচ্ছে, ও কোমা থেকে বেরিয়ে আসতে পারে। কবে সেটা বলেনি, তবে বলেছে হতে পারে খুব তাড়াতাড়ি। তুমি সত্যি বলছো বুশরা? ইশতিয়াক সাহেব বউয়ের হাত ধরে বলেন, হ্যাঁ চৌধুরী সাহেব, আমাদের বড় মেয়ে খুব শীঘ্রই সুস্থ হয়ে উঠবে, আপনি দেখেন। ইশতিয়াক সাহেব বউয়ের হাতে চুম্বন করেন। দূর থেকে একজন এই দৃশ্য দেখে তাকিয়ে থাকে। তার বুক ফেটে যেন এক আফসোসের দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। এত বছর পর মানুষটাকে দেখে প্রথমে খুব অবাক হলেও এখন সেই ব্যক্তিটি যেন বারবার চেষ্টা করছে নিজের চোখ সরাতে। বুশরা বেগম চলে যেতেই সাহস নিয়ে এগিয়ে যান সেদিকে। সামনে থেকে নীল শাড়ি পরিহিতা মাঝবয়সী মহিলাটিকে আসতে দেখে স্তম্ভিত হয়ে যান ইশতিয়াক সাহেব। এক পলক তাকিয়ে থাকেন সেদিকে। আজও সেই খোলা লম্বা চুল, টানা টানা চোখ, ফর্সা মুখে গোলাপি লিপস্টিক, সব একই রকম লাগছে ইশতিয়াক সাহেবের কাছে, যেন কিছুই বদলায়নি। এত বছরে শুধু বদলেছে সম্পর্কের সমীকরণ। কেমন আছো তুমি ইশতিয়াক? সামনের মানুষটির কথায় ভাবনা থেকে সে বেরিয়ে আসে। ভালো। জিজ্ঞেস করবে না আমি কেমন আছি? কেমন আছো হুমায়রা? হুমায়রা? তুমি তো আগে হুমু বলতে। আমার হুমু তো সেই ৩২ বছর আগেই হারিয়ে গেছে। আজ সে আমার কাছে মৃত। এখনো অভিমান করে আছো? অভিমান নিজের লোকের ওপর করা হয়, আর তুমি আমার নিজের লোক কোনোদিন ছিলে না। আমি সেদিন মজবুর ছিলাম, তোমার সাথে সম্পর্ক না ভাঙলে আব্বাজান আমাকে আম্মাজানের সাথে কোনোদিন দেখা করতে দিত না, আমার সাথে সম্পর্ক রাখতো না। আমি পারিনি ইশতিয়াক, পারিনি আম্মা আব্বার বিরুদ্ধে গিয়ে তোমার হাত ধরে বাড়ি থেকে বেরিয়ে আসতে। তাচ্ছিল্য হাসেন ইশতিয়াক। এখনই বা কি সম্পর্ক তোমার সাথে রেখেছে ওরা? আসল কথা কি জানো হুমায়রা, তুমিও তোমার বাড়ির লোকেদের মতোই নিজের স্বার্থ আগে দেখেছো। নিজের স্বার্থের জন্য নিজের গর্ভে ধরা সন্তানদেরকেও তুমি মেরে ফেলার কথা ভাবতে দুইবার পিছুপা হওনি। আর
কি বা করার ছিল বলো? বিয়ের আগে যদি কোনো মেয়ে প্রেগনেন্ট হয়ে যায়, তার জন্য সেটা কত বড় লজ্জার বিষয় তুমি কি জানো? হয়তো আমার থেকে ভালো এ বিষয়ে কেউ জানে না। আমি তোমায় বিয়ে করতে চেয়েছিলাম হুমায়রা। তোমার আব্বা আমি গরিব ঘরের ছেলে বলে আমার হাতে মেয়ে দেননি। তোমাদের বাড়িতে বরাবরের টাকাই আগে প্রাধান্য পেয়েছে। তোমার আব্বা আমার সাথে তোমার বিয়েও দিলেন না, আবার তোমার গর্ভে থাকা সন্তানদের মেরে ফেলতে চেয়েছিলেন। আর তুমি সেই শিশুদের বাঁচানোর জন্য কিচ্ছু প্রতিবাদ করনি, কিচ্ছু না। কেন হুমায়রা, কেন? মা হয়ে কি নিজের গর্ভেই নিজের বাচ্চা মেরে ফেলা যায়? যখন দেখলে শারীরিক অসুবিধার কারণে অ্যাবর্শন করা গেল না, তখন জন্ম নেওয়ার পর তাদের মেরে ফেলতে বলতে তোমার বুকে বাঁধেনি? আমি ওদের মেরে ফেলতে বলিনি, অনাথ আশ্রমে রেখে আসার কথা বলেছিলাম। মেজ ভাইজান শোনেননি, সে মেরে ফেলতে চেয়েছিল। আব্বাজান আদেশ করেছিল বাচ্চা দুটিকে মেরে ফেলার। যে লোকটা তোমার সন্তানদের মেরে ফেলতে চায়, তুমি তার সম্বন্ধে এমন করে কথা বলছো হুমায়রা? ছি, তুমি মা নামে কলঙ্ক। একবারও ভেবেছ, সেদিন যদি তোমার বড় ভাইজান আমাকে ফোন করে খবর না দিত, যদি আমি খবর পেয়ে সময় মতো তোমার বাড়িতে না পৌঁছাতাম, তাহলে আজ আমার ছেলে মেয়ে দুটো পৃথিবীতে বেঁচেই থাকতো না, তোমরা ওদের মেরেই ফেলতে। এভাবে বলো না ইশতিয়াক, আমি আর পারছি না। হু হু করে কাঁদতে থাকে হুমায়রা বেগম। ওই চোখের জলের নাটক বন্ধ করো হুমায়রা, আমি তোমায় সহ্য করতে পারছি না। একটা বার আমার সন্তানদের দেখতে দাও ইশতিয়াক, কেমন দেখতে হয়েছে একবার দেখি। তোমার সন্তান? সেদিন যাদেরকে আমি তোমার বাড়ি থেকে বাঁচিয়ে এনেছিলাম, তারা আমার আর বুশরার সন্তান। জন্ম তো আমি দিয়েছি, ওইটাই তো ওদের আফসোস, যে কেন ওরা তোমার মতো মহিলার পেটে জন্ম নিয়েছে। ওরা জানে সবটা, কি নাম ওদের। যে তোমার মুখও দেখতে চায় না, তাদের নাম জেনে কি করবে সরি হুমায়রা। ফুফু, ফুফু। আরফিন ছুটতে ছুটতে হুমায়রা বেগমের কাছে আসে। কি হয়েছে? চোখের জল মুছে উত্তর দেয় হুমায়রা বেগম। তুর্য, বাইরে। কি হয়েছে তুর্যের? উদ্বিগ্ন কণ্ঠে বলে ওঠেন হুমায়রা বেগম। তুমি এক্ষুনি চলো এখান থেকে। শুনলেন উপন্যাস তোমার নেশায় মুগ্ধ। কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। উপন্যাসটির পরবর্তী পর্বগুলির জন্য আমাদের চ্যানেল সারাস হুইসপারকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে।